নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু এইবারে অতটা সহজ নয় নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে, এবং সেটা কিন্তু অনেক দিন ধরেই একটা আলোচনার বিষয়। কিন্তু ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে, যে ক্রস ভোটিং এর সম্ভাবনা, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তো ম্যানেজ করার মতন, কিন্তু ইতিমধ্যেই যিনি একদম হাতের বাইরে বেরিয়ে গেছেন, তাকে কি করে ম্যানেজ করবে নরেন্দ্র মোদী অমিত শাহ? তার কারণ জগদীপ ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি, এখনো পর্যন্ত তিনি দক্ষিণ দিল্লিতেই আছেন, এবং দক্ষিণ দিল্লিতে তিনি তার নিজের বাড়িতে কিন্তু আর নেই। অর্থাৎ উপরাষ্ট্রপতি ভবন ছেড়ে দিলেন হঠাৎ করেই আচমকা, এবং তারপর থেকেই যে জল্পনাটা উস্কে উঠেছিল যে জগদীপ ধনখড় তিনি তো রাজস্থানে চলে যেতে পারতেন, তার নিজের বাড়িতে তিনি চলে যেতে পারতেন, কিন্তু কেন তিনি গেলেন না? তিনি কেন হঠাৎ করে অভয় চৌটালা, যিনি লোক দল, হরিয়ানা লোক দল, তার যে ফার্ম হাউস একদম দিল্লিতে উপস্থিত, কিংবা কনক্লেভ বলা যেতে পারে, সেখানে কেন হঠাৎ করে থাকলেন তিনি দক্ষিণ দিল্লিতে? এই যে ছত্তরপুর কনক্লেভ জায়গাটা, সেই ছত্তরপুর জায়গাটা কিন্তু পর পর আপনারা গেলে দেখতে পাবেন যে বাংলো বাড়ি শুধু সেখানে অবস্থিত। এই ছত্তরপুর এলাকায় খুব বর্ধিষ্ণু এলাকা, এবং সেই বর্ধিষ্ণু এলাকাতে কিন্তু শুধুমাত্র বাংলো বাড়ি টাইপেরই অবস্থিত, এবং সেখানে অভয় চৌটালা, তার বাড়িতে কিন্তু আগামী 3 মাস এখন থাকবেন জগদীপ ধনখড়। এবং এইটার যে খবরের গুরুত্বটা, সেটা কিন্তু এই মুহূর্তে আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ খবর উঠে আসছে যে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তার যে ভূমিকা সেটা তিনি পালন করবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে প্রাক্তন উপরাষ্ট্রপতির আবার কি ভূমিকা? প্রাক্তন উপরাষ্ট্রপতিকে রাতারাতি কিন্তু তার টার্ম শেষ হওয়ার আগেই হঠাৎ করে অসুস্থতার কারণ দেখিয়ে সরে যেতে হয়েছিল। এখন সেই যে চিঠিটা কে পৌঁছে দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে বই কি, কারণ আরটিআই রেজাল্টে দেখা গিয়েছে 21শে জুলাই রাত্রিবেলা কেউ যাননি উপরাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনে, কেউ দেখাই করতে যাননি। তাহলে সে যে লেটারটা সেটা পৌঁছে দিল কে, এবং 22শে জুলাই সেটা গৃহীতই বা হলো কি করে? সেই সব প্রশ্নগুলো রয়েছে। কিন্তু তার মধ্যেই এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, দক্ষিণ দিল্লিতে বসে অ্যাক্টিভ হয়ে উঠেছেন আবার জগদীপ ধনখড়। তিনি চাইছেন না এই মুহূর্তে তার যে ছেড়ে আসা পদ, সেখানে সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ এনডিএ এর প্রার্থী গিয়ে বসুক। অন্যদিকে সেই খবর কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্র মোদী অমিত শাহের কানে পৌঁছেছে, এবং তাই জন্যই দফায় দফায় বৈঠক চলছে, এবং ক্রস ভোটিং থেকে বাঁচার জন্য কিন্তু এই মুহূর্তে 425 জন সাংসদকেই ডেকে পাঠিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ। তার নিজের যে একদম আমন্ত্রণ পত্র দিয়ে ডেকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, এবং হোস্ট করবেন তিনি। তিনি কিন্তু এই সামগ্রিক যে নৈশ ভোজটা আয়োজন করছেন, সেটা এই উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে সমস্তটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। টান টান উত্তেজনা, শেষ অব্দি দেখুন এই ভিডিও। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। আপনারা জানেন যে এই মুহূর্তে যে অবস্থানটা রয়েছে একদম দিল্লির মধ্যে, সেটা কিন্তু অবশ্যই ভয়ের একটা সিচুয়েশন। কিন্তু কেন ভয়ের সিচুয়েশন, সেটা যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে 788 জন সাংসদ ভোট দেবেন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, এবং তার মধ্যে 425 জন সাংসদ ধরে নেওয়া যেতে পারে একদম এনডিএ জোটের দিকে। কিন্তু তবুও কেন 394 ম্যাজিক ফিগারটা পাবে না এনডিএ, সেটা কেন তারা ভাবছে, কিংবা সেরকম ভাবনা চিন্তা কথা আসছেই বা কেন? তার কারণ ক্রস ভোটিং, সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিং হবে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন যে অ্যালায়েড পার্টিগুলো তারা কিন্তু ভোট নাও দিতে পারে। শুধুমাত্র যে অ্যালায়েড পার্টি তেমন নয়, তার সঙ্গে আরএসএস পন্থী গুরুত্বহীন ভাবে এতদিন পড়েছিলেন সেরকম বিভিন্ন নেতারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে একটা প্রতিশোধ সেটা নিতে পারেন সিক্রেট ব্যালট ভোটিং এ। এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। নরেন্দ্র মোদী অমিত শাহ তারা ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু করেছেন, তার কারণ তাদের হাতে কিন্তু এখন আর সংখ্যা গরিষ্ঠতা নেই। তারা যেটা বলে দেবেন সেটাই হবে তেমন কিন্তু আর নয় বিষয়টা। এবং তার মধ্যে একদম রীতিমতন যাকে বলে গোদের উপর বিষ ফোড়া, একদম বাংলা ভাষায় যে কথাটা আমরা বলি থাকি, সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে উঠেছেন জগদীপ ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি। তিনি হঠাৎ করে তার প্রাক্তন যে উপরাষ্ট্রপতি বাংলো, সেটা তিনি ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? তার কারণ তিনি সিসিটিভি আওতায় থাকতে চান না, তার কারণ তিনি নিরাপত্তার বলয়ে থাকতে চান না, তার কারণ তিনি নজরদারিতে থাকতে চান না। এইগুলোই কি কারণ? একদম তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার কারণ এই যে ছত্তরপুরের যে কনক্লেভে তিনি গিয়ে থাকছেন, অভয় চৌটালার যে বাংলো বাড়ি, সেখানে কিন্তু ইতিমধ্যেই খবর উঠে আসছে যে বিভিন্ন সাংসদরা সেখানে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং তার পরবর্তীতে সেই গুপ্ত মিটিং ছেড়ে বেরিয়ে আসছে। সুতরাং বুঝতে পারছেন যে জগদীপ ধনখড় কিন্তু একটা বড় সড়ো প্ল্যান কিছু একটা করছেন, এবং সেই প্ল্যানের আউটকামটা কি হবে সেটা কিন্তু ইতিমধ্যেই একটা ভাবনায় ফেলেছে বই কি নরেন্দ্র মোদী অমিত শাহকে। তা না হলে একদম 9 সেপ্টেম্বর যেখানে ভোটদান পর্ব, সেখানে 8ই সেপ্টেম্বর রাত্রিবেলা প্রধানমন্ত্রী নিজে একদম হোস্ট করবেন একটা পার্টি, সেরকম কিন্তু ঘটনাটা ঘটে না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটাই কিন্তু যারা একদম অ্যালায়েড পার্টি, তাদের ক্ষেত্রে একটা চাপের বিষয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না, এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গেও দেখা করা যায় না। দেখা করতে হয় পীযূষ গোয়েলের সঙ্গে,
পীযূষ গোয়েলের মাধ্যমে কোনো মেসেজ থাকলে পৌঁছে দিতে হয় নীতিশ কুমার থেকে অন্যান্য যে অ্যালায়েড পার্টি তাদেরকে, কিন্তু সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে পার্টি হোস্ট করবেন এবং সেইটা এই মুহূর্তে হঠাৎ করে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কেন? তার কারণ উপরাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এখন দিল্লিতে অবস্থান করছেন এবং যে জগদীপ ধনখড় কিন্তু হঠাৎ করেই একদম আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন রকম খবর উঠে এসেছে গত 40 দিন বাবদ, যে তিনি বিভিন্ন সময় চাইছিলেন না যে এই সরকার আর পরবর্তীতে টিকে থাক। তিনি নারা লোকেশের সঙ্গে দেখা করেছিলেন এবং খবর উঠে এসেছে যে নারা লোকেশকে কোথাও গিয়ে তিনি বার্তা দিয়েছিলেন যাতে চন্দ্রবাবু নাইডুকে গিয়ে এই বার্তাটা দেওয়া হয় যে আপনি ইন্ডিয়া জোটের দিকে চলে আসুন। অন্যদিকে তিনি কিন্তু যোগাযোগ রাখছিলেন মল্লিকার্জুন খার্গের সঙ্গে, জয়রাম রমেশের সঙ্গে, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় মল্লিকার্জুন খার্গে 21 তারিখ যখন বলতে শুরু করেন, প্রথম দিন রাজ্যসভায় তিনি যখন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মল্লিকার্জুন খার্গে বলার সময় কোনো রকম কোনো ইন্টারভিউ তিনি করেননি, কোনো বাধা দেননি, তিনি মাইক অফ করে দিয়ে এত দূরস্থ, তিনি কোনো বাধা পর্যন্ত দেননি এবং জেপি নাড্ডা সামনে উপস্থিত রেখে, জেপি নাড্ডাকে সামনে উপস্থিত রেখে মল্লিকার্জুন খার্গে যা নয় তাই, তখন অপারেশন সিন্দুর নিয়ে চর্চা চলছিল, তাই বলে গিয়েছিলেন এবং সম্পূর্ণটা শুনেছিলেন, সম্পূর্ণটা রেকর্ডে গিয়েছিল এবং সেই কাজটা কিন্তু একদম জগদীপ ধনখড়ের থাকা অবস্থাতেই হয়েছিল। কিন্তু জগদীপ ধনখড়ের এরকম ভূমিকা কিন্তু ছিল না, অথচ ইতিমধ্যে কিন্তু জগদীপ ধনখড় বদলাচ্ছিলেন এবং সেই বদলটাই কোথাও গিয়ে তার যে কেরিয়ার একদম উপরাষ্ট্রপতি হিসেবে সেটাতে কিন্তু একটা বিচ্ছেদ ঘটালো। তিনি আমরা দেখতে পেয়েছিলাম আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে 19শে জুলাই হঠাৎ দেখা করেছিলেন। কেন দেখা করেছিলাম আমরা জানি না। সেই সমস্ত ডটগুলো মিলিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা খবর উঠে আসছে সেটা আরো চাপে ফেলার মতন মোদী সরকারকে, তার কারণ জগদীপ ধনখড় ইতিমধ্যেই দিল্লিতে যে চৌটালাদের যে ফার্ম হাউস সেখানে থাকছেন এবং সেখানে থেকে তিনি গুপ্ত কিছু মিটিং করছেন, তেমন কিছু খবর উঠে আসছে। তার বাড়িতে বিভিন্ন যারা এমপি তাদের গাড়ি যাতায়াত করছে, তারা কারা এই মুহূর্তে, কেনই বা তারা যাতায়াত করছেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি তার সঙ্গে হঠাৎ কি দরকার থাকতে পারে, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা যে 35 দিন তিনি কোনো কথাই বলেননি। 35 দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে তিনি একদম যে রাজস্থানের প্রাক্তন এমএলএ ছিলেন সেই হিসেবে তিনি তার চিঠিটা লিখলেন রাজস্থানের অধ্যক্ষকে এবং তার পরবর্তীতে 40 দিনের মাথায় তিনি তার উপরাষ্ট্রপতি দপ্তরটা, কিংবা বলা যেতে পারে তার যে ভবনটা, উপরাষ্ট্রপতি ভবনটা, সেটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কোথায় থাকলেন তিনি? সরকারি কোনো আবাসে না, সেখানে তিনি থাকলেন না, থাকলেন তিনি গিয়ে তার বন্ধুস্থানীয় অভয় চৌটালা এবং তার যে ফার্ম হাউস সেখানে। বিভিন্ন মহল থেকে কিন্তু খবর উঠে আসছে জগদীপ ধনখড় ইতিমধ্যেই যে সম্পূর্ণ রাজনীতি থেকে অন্তরালে চলে যাবেন সেটা কিন্তু নয়, জগদীপ ধনখড় আবার ফিরে আসবেন এবং ফিরে যদি আসেন তিনি এবার কিন্তু লোক দল, অর্থাৎ যে অভয় চৌটালার লোক দল হরিয়ানাতে মুখ থুবড়ে পড়েছে 2024 সালে হরিয়ানা ভোটের মাধ্যমে, সেই দল কিন্তু আবার একটা রিভাইভ করতে চাইছে এবং জগদীপ ধনখড় কিন্তু তার একটা নতুন মুখ হতে পারে। সুতরাং অবশ্যই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু এই মুহূর্তে বেশ চাপের নরেন্দ্র মোদীর কাছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে 394টা যদি সিট না পায়, 394টা ভোট যদি না পায় নরেন্দ্র মোদী অমিত শাহের যে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে মুখ পড়বে। তাই জন্য কি তৎপর হয়ে উঠেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মেঘরাম মেঘওয়াল, কিরণ রিজিজু থেকে শুরু করে পীযূষ গোয়েল কিংবা অনুরাগ ঠাকুরের মতন মানুষজন, এবং প্রত্যেকটা স্টেটের যে সমস্ত বিজেপির এমপিরা রয়েছেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ অ্যাটেন্ডেন্সটা যাতে ঠিকঠাক ভাবে পড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে 12 জন যে এমপি রয়েছে তা সেই দায়িত্বটা কিন্তু সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এরকম বিভিন্ন মানুষকে দেওয়া হচ্ছে যারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব, অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী যান এবং তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনার রাজ্য থেকে যাতে এনডিএর যতজন মানুষ আছে প্রত্যেকে যাতে ভোটটা দিতে আসেন এবং কোনো রকম কোনো ক্রস ভোটিং যাতে না হয়, সেই জন্য আপনারা বিছিয়ে পড়ুন, আপনারা মিটিং করুন, আপনারা ক্লোজ ডোর বৈঠক করুন। এই বিষয়গুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এবং 8ই সেপ্টেম্বর কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী নিজে হোস্ট থাকবেন সেই খবরটাই বা বেরিয়ে আসছে। তার নিজের পার্টি থ্রো করা তিনি 425 জন সাংসদকে ডেকেছেন, সুতরাং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট। সমস্তটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, কিন্তু জগদীপ ধনখড় কি খেলা করছেন ক্লোজ ডোর মিটিং এর মাধ্যমে, অভয় চৌটালার যে ফার্ম হাউস সেখানে বসে, দক্ষিণ দিল্লিতে বসে কি তিনি ঘটনা ঘটাচ্ছেন সেটা কিন্তু ইতিমধ্যেই তাৎপর্যপূর্ণ এবং খবর উঠে আসছে বিভিন্ন এমপিরা তার সঙ্গে কিন্তু যোগাযোগে আবদ্ধ রয়েছেন, তার বাড়িতে বিভিন্ন এমপিদের যে গাড়ির যাতায়াত সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে। সুতরাং অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্ত, সমস্তটাই আমরা দেখবো, সমস্ত উত্তর দেবের সময় 9ই সেপ্টেম্বর
যদি একদম আমরা দেখতে পাই সিপি রাধাকৃষ্ণন জিতেও যান, কিন্তু যদি ব্যবধান কম থাকে, যদি ধরুন 5টা ভোটের ব্যবধানে জিততো, 10টা ভোটের ব্যবধানে জিততো, তাহলে কিন্তু অবশ্যই চাপ হবে। এবং চাপটা কিন্তু ইতিহাস দিচ্ছে, সাম্প্রতিক ইতিহাসে ঘটে যাওয়া যে একদম কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে অমিত শাহের পছন্দের প্রার্থী কিন্তু হেরে গিয়েছিলেন এবং বিপুল ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। এবং সেখানে ছিলাম রাজীব প্রতাপ রুডি, যিনি কিন্তু অমিত শাহের অ্যান্টি পার্টির একজন প্রার্থী ছিলেন। তিনি হঠাৎ করে হাত মিলিয়েছিলেন সংসদের অভ্যন্তরে, অর্থাৎ সংসদ এলাকার অভ্যন্তরে রাহুল গান্ধীর সঙ্গে। তারপর কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে ভোটটা হয় সেখানে কিন্তু সম্পূর্ণ জিতে যান রাজীব প্রতাপ রুডি এবং হেরে যান অমিত শাহের যে পছন্দের প্রার্থী তিনি। সুতরাং সম্পূর্ণটাই যে যুদ্ধটা হবে সেটা কিন্তু সবার সামনে হবে না, তার কারণ একদম সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে কে কাকে ভোট দিয়ে দেবে, কার অন্তরাত্মা কখন কি বলে উঠবে আমরা কিন্তু কেউ জানি না। আপনারা জানেন? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।